আমরা শুরু করছি বাংলাদেশের দিনপঞ্জিকায় আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণের দিন। এই আয়োজনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে 6টা থেকে অনুষ্ঠানটা শুরুর কথা, আমাদের কয়েক মিনিট দেরি হয়েছে। আমরা জানি যে বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের স্মৃতিতে উজ্জ্বল। শুধু ভাষা সাহিত্য নয়, বাংলা সমাজ ও সংস্কৃতি রবীন্দ্রনাথের কৃতিতে ভাস্বর। আজ যেখান থেকে আমাদের এই আয়োজন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, সেটি স্থাপিত হয়েছে বাংলাদেশে। কাজ শুরু হয়েছে সম্প্রতি রবীন্দ্রনাথের কর্ম আদর্শকে ধারণ করার প্রত্যয় নিয়ে। আনন্দের কথা, রবীন্দ্র মহাপ্রয়াণের এই দিনে আমাদের এই ছোট্ট আন্তর্জালিক অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিতে সম্মত হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংসদ জনাব আসাদুজ্জামান নূর। আমাদের সঙ্গে রয়েছেন খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বাংলা গানের খ্যাতনামা শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, পরিবেশন কলা অনুষদের ডিন এবং সঙ্গীত বিভাগের প্রধান। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রাক্তন শিক্ষা সচিব জনাব সোহরাব হোসেন। আমাদের অনুরোধে আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী রূপা চক্রবর্তী। আমি আপনাদের সকলকে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের এই কর্মব্যস্ততার মধ্যেও যে আমাদের এই আন্তর্জালিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আনন্দিত যে আজকে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম চলছে, তার যে শিক্ষার্থী, তাদেরও অনেকেই আজকে আমাদের সঙ্গে এই আন্তর্জালিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন দর্শক অথবা শ্রোতা হিসাবে। তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্রনাথকে নিয়ে আজকের এই কথামালা শুরুর আগে আমরা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। তার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আমরা জানি যে এই মাস যেমন রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের মাস, বাংলার আরেকজন মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও মহাপ্রয়াসের মাস। আমরা জানি যে একজন বিপদগামী ষড়যন্ত্রকারী অস্ত্রধারী তাকে বুলেটের মুখে বাংলার থেকে সরিয়ে দিতে চেয়েছিল। হয়তো শারীরিকভাবে তাকে আমরা আমাদের মধ্যে রাখতে পারিনি, কিন্তু তিনি সমস্ত বাঙালির হৃদয় জুড়ে আছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যেমন রবীন্দ্রনাথ থাকবেন, যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন যেমন রবীন্দ্রনাথ থাকবেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আমাদের সঙ্গে থাকবেন। আমরা অনুষ্ঠান শুরুর একেবারে সূচনা পর্বে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট টিভিসি দেখে এই আমাদের আলোচনা শুরু করব। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান রবীন্দ্র শিক্ষা ভাবনার আদর্শে একটি ভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সেই স্বপ্নের পথ বেয়ে এগিয়ে চলেছে।
রাজধানীর উত্তরায় 11 তলা সুপরিসর ভবনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সঙ্গীত বিভাগকে সাজানো হয়েছে শান্তিনিকেতনের সঙ্গীত বিভাগের আদর্শে। এখানকার নাট্যকলা বিভাগের রয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ, শ্রেণীকক্ষ এবং অনুশীলনের চমৎকার সুযোগ সুবিধা। ফ্যাশন ডিজাইন বিভাগে রয়েছে সমৃদ্ধ প্যাটার্ন ল্যাব, সোয়িং ল্যাব এবং ই ফ্যাশন ল্যাব। বিবিএতে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ ও পাঠ পদ্ধতি, যা বিশ্বায়নের এ যুগে আধুনিক উদ্যোক্তা তৈরি ও কর্মসৃজনে অবদান রাখবে। এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু কন্যা সহ সমৃদ্ধ গ্রন্থাগার। ডিজিটাল ল্যাব, দৃষ্টিনন্দন মঞ্চের আধুনিক মিলনায়তন ও রুফটপ ক্যাফেটেরিয়া, উত্তরায়ণ। শিক্ষা, সৃজনশীলতা, কর্ম ও মানবিকতার মূল্যবোধে উদ্ভাসিত হতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। বাইশে শ্রাবণে কবিগুরুর মহাপ্রয়াণের এই অনুষ্ঠানে আমরা কথা শুনব, আবৃত্তি শুনব এবং গান শুনব। আমি নিজে সময় দেব না, শুধু এইটুকু বলি যে আমাদের আজকের আয়োজনের নাম দিয়েছি দুঃখে যেন করিতে পারি জয়। আমরা সবাই জানি যে এটা রবীন্দ্রনাথের খুবই পরিচিত একটি কবিতা, আত্মত্রাণ, বিপদে মোরে রক্ষা করো এর একটা চরণ। আমরা দেখছি যে রবীন্দ্রনাথের জীবনে অনেক দুঃখ এসেছিল, তার ব্যক্তিগত জীবনে তিনি প্রাকৃতিক অনেক বিপর্যয় দেখেছিলেন, প্রথম মহাযুদ্ধ সহ অনেক মানবসৃষ্ট বিপর্যয় দেখেছিলেন, কিন্তু থামতে গিয়েও তিনি থামেননি। তিনি বারবার বলেছেন, তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমনে তা সইব, আবার সেটি তিনি তুলে নিয়েছিলেন। আমরাও আজকে এই মহামারীর এই দিনে আজকে হয়তো আমরা ছাত্রীদের ডেকে এনে একটা বড় অনুষ্ঠান করতে পারতাম, আপনাদের সকলকে তাদের সামনে উপস্থাপন করতে পারতাম এবং তারা অনুপ্রাণিত হতে পারতেন, কিন্তু অতিমারির যে বিপদ তাতে আমরা তা পারিনি। কিন্তু রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের আদর্শ প্রত্যয় নিয়ে থামতেও চাইনি, তাই এরকম একটা নাম দিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমি কথা না বাড়িয়ে অনুরোধ করব মোহাম্মদ সোহরাব হোসেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, আজকের আলোচনা শুরুর জন্য। তার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো। আমরা যখন একটা ভিন্ন ধারার বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলাম, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, তখন ঢাকা শহরে এরকম একটা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানোর অনুমতি পাওয়া খুব সহজ ছিল না। তিনি আমাদের বিশেষভাবে সাহায্য করেছিলেন, সে কথাটা আমি সকলের সামনে বলতে চাই। মোহাম্মদ সোহরাব হোসেন। অনেক ধন্যবাদ স্যার। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিতি সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় কর্তৃক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠান দুঃখে যেন করিতে পারি জয় এর উপস্থিত যারা আছেন, সংযুক্ত আছেন আমার পরম শ্রদ্ধেয় আমাদের প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর, এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশন কলা ও সঙ্গীত বিভাগের প্রধান, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী অধ্যাপক শ্রী রিজওয়ানা চৌধুরী বন্যা, ভারত থেকে সংযুক্ত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সম্মানীয় অধ্যাপক পবিত্র সরকার, আমার সতীর্থ বিশিষ্ট আবৃত্তি শিল্পী
রূপা চক্রবর্তী, সংযুক্ত আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অনেক সুধীজন এবং শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। আপনারা সবাই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমাদের জাতীয় শোকের এই মাসে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার আলোচনার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 1975 সালের 15ই আগস্টের কালো রাতে তার সাথে বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ তার যেসব স্বজন শাহাদাত বরণ করেছেন তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বর্তমান কলকাতার কিভাবে কেন চলে যাবে? না, আমরা শুনতে পাচ্ছি। সরি, আমি আমার স্ক্রিন চলে গেছে। কলকাতার জোয়ারসাঁকোর ঠাকুর বাড়িতে এক ধনী এবং সংস্কৃতিবান পরিবারে আমাদের প্রিয় কবি 25 বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। এখন পাচ্ছি। তিনি আমাদের আর এক প্রাণের মানুষ, বাংলা সাহিত্য এবং সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র। তার আজ মহাপ্রয়াণ দিবস। কবি বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু আজকের দিনে তাকে তার এই অতি প্রিয় পৃথিবীর সকল মায়া ত্যাগ করে জাগতিক নিয়ম অনুযায়ী না ফেরার দেশে চলে যেতে হয়েছিল। আজ আমাদের সকল কিছু দিয়ে তাকে স্মরণ করার দিন। এখন তাকে নতুন করে অনুভবের সময়, নতুন করে অনুসরণ করার সময়। আপনারা জানেন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি 2004 সালে শ্রেষ্ঠ বাঙালি নির্বাচনের জন্য শ্রোতা জরিপ করেছিল। সেই জরিপে বঙ্গবন্ধু শ্রেষ্ঠ হয়েছিলেন, কিন্তু আমাদের এই প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তার 80 বছরের বর্ণাঢ্য সফল জীবনে এই মানুষটি বাংলা সাহিত্যের প্রায় সকল শাখাকে বিশেষ করে বিশেষভাবে ঐশ্বর্যশালী করে গেছে। তার অনেক রচনা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্য এতে সমৃদ্ধ হয়েছে। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বের এক ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছেন। বাংলা সাহিত্য এবং সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশাল অবদানের শুধু যে সংখ্যাই নয়, প্রতিটি শাখায় তার সৃষ্টি গুণে এবং মানেও শীর্ষে, যা আজও কেউ অতিক্রম করতে পারেনি। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার সমন্বয় ঘটেছিল তার বর্ণময় দীর্ঘ কর্মজীবনে। বলা বাহুল্য,
বাংলা সাহিত্য সংস্কৃতির প্রায় সকল ক্ষেত্রেই তিনি শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে সমর্থ হয়েছিলেন। স্বদেশ প্রেম, মানব প্রেম, সৌন্দর্য চেতনা, আধ্যাত্ম চেতনা, বিশ্বপ্রেম, প্রকৃতি প্রেম, রোমান্টিকতা, ভাব গভীরতা, চিত্র রূপময়তা, ঐতিহ্যপ্রীতি, গীতিধর্মিতা, ভাষা, ছন্দ, ভাব ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রগতি চেতনা রবীন্দ্র সাহিত্যের প্রধান প্রধান বৈশিষ্ট্য। তার গদ্য পদ্য উভয় ভাষাই শ্রুতিমধুর। ভারতবর্ষের ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্যের আধুনিকতা, বিজ্ঞান চেতনা ও শিল্প দর্শন তার রচনায় ব্যাপক প্রভাব ফেলেছে। রাষ্ট্রনীতি, রাজনীতি ও সমাজ সম্পর্কে তিনি তার কথা সাহিত্যে তার নিজস্ব মতামত প্রকাশ করেছেন। ধর্মীয় গোঁড়ামি, সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদী ছিলেন। মানবতাবাদী লেখক বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ বিদেশে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেছেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিল। ব্রিটিশ সরকার কর্তৃক যে কোনো লোককে যখন তখন আটক করার বিল পাশ করার প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভকারী প্রায় 2000 নিরীহ মানুষের উপর ব্রিটিশ সরকার গুলি চালিয়ে মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আমাদের এই কবি সেই দিনই অর্থাৎ 13 এপ্রিল 1919 তার এই নাইট উপাধি ত্যাগ করেন এর প্রতিবাদে। কবি 1890 থেকেই মোটামুটি বাংলাদেশে কুষ্টিয়ার শিলাইদহে অবস্থান করছিলেন। এখান থেকে তিনি পাবনা, রাজশাহী এবং উড়িষ্যার পৈতৃক জমিদারিও তদারকি করেছেন। এই সময়টায় তিনি দরিদ্র অসহায় মানুষদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন। এখানে তার সাহিত্যের ব্যাপক বিস্তৃতি ঘটে। অনেক গুরুত্বপূর্ণ কবিতা, ছোট গল্প তিনি এখানে লিখেছিলেন। আমি বিস্তারিত বলতে চাই না, কারণ সবাই এগুলো জানেন। তিনি সপরিবারে 1901 সালে শিলাইদহ থেকে পশ্চিমবঙ্গের বীরভূম উপজেলার বোলপুরে শান্তিনিকেতনে চলে যান। শান্তিনিকেতন তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে 1901 সালে তিনি ব্রহ্মচর্যাশ্রম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুলটি কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। তিনি গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে সমাজ উন্নয়নের প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। মানুষের কল্যাণকামী রবীন্দ্রনাথ ঠাকুর অভিজ্ঞতার উপলব্ধি থেকে গ্রামীণ সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 2021 সালে গ্রাম উন্নয়নের জন্য শান্তিনিকেতনেই শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আজকের যে স্বনামধন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটি ভারত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। এটি কবির একটি অনন্য কীর্তি। বাংলা ভাষা এবং সাহিত্য সংস্কৃতিতে বিশাল অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের শ্রেষ্ঠ কবি বলা হয়। তিনি বাংলা ভাষাভাষীর হৃদয়ের গভীরে এতটা স্থান জুড়ে আছেন যে তাকে গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে প্রথম ইউরোপীয় সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। এর ফলে তিনি নিজে যেমন বিশ্বব্যাপী সম্মানিত হন, তেমনি বাংলা ভাষাভাষীদেরকেও বিশ্ব দরবারে মর্যাদা এনে দেন। রবীন্দ্রনাথ বাঙালির প্রাত্যহিক জীবনের সর্বত্র বিরাজমান এবং ভবিষ্যতেও থাকবেন। আমরা যেখানে বাকহীন হয়ে পড়ি সেখানেই তার শরণাপন্ন হই। তাই এখন তো অবশ্যই, এমনকি ভবিষ্যতেও
রবীন্দ্র চর্চা আমাদের মন মানসিকতার সুষ্ঠু বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রবীন্দ্র চর্চায় বিশেষ অবদান রাখতে শুরু করেছে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় একটি ভিন্ন ধারার বিশ্ববিদ্যালয়। এর ব্রোশিয়ারের মলাটে লেখা, মনুষ্যত্বের শিক্ষাটাই বড় শিক্ষা, আর সমস্তই তাহার অধীন। এটি দেখে উপলব্ধি করা যায় এই বিশ্ববিদ্যালয় মনুষ্যত্বের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আমার বিশ্বাস, পরিসর বৃদ্ধির সাথে সাথে এই বিশ্ববিদ্যালয় তার শিক্ষাক্রমে রবীন্দ্রনাথের দর্শন, জীবন ভাবনা, তার শ্রেষ্ঠ শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব দিবে, যার সূচনাই পরিদৃষ্ট হচ্ছে। আমি এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় সহ ট্রাস্টি বোর্ডের সকলকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। তবে আরেকটি বিষয়ে আমি স্মরণ না করলেই নয়, আমার প্রিয় শিক্ষক, যিনি এই বিশ্ববিদ্যালয়ে যার অনুপ্রেরণায় যাত্রা শুরু করেছে, তিনি আজ আমাদের মধ্যে নেই সশরীরে, কিন্তু সর্বত্রই আমাদের হয়ে তিনি আছেন। আজ আমি গভীর শ্রদ্ধার সাথে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যারকে স্মরণ করছি। তিনি যদি থাকতেন, অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের সকল অনুষ্ঠানে মধ্যমণি হিসাবে আমাদের মধ্যে থাকতেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। আমি একটুখানি কয়েকটি চরণ পড়ে আমার বক্তব্য শেষ করব। আমার একটা প্রিয় কবিতা, শেষের কবিতার একটা অংশ। তোমার মানুষ ভুজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায় জামুর ধুলির ধন, জামুর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন। মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সে ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃত্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলিয়ে সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তীরে তীরে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ও গো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সোহরাব হোসেনকে আমি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের টিভিসিতে দেখেছিলেন যে যদিও আমরা একটা সবুজ জায়গায় চলে যাব ওই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার জন্য, এখন একটি ভবনের মধ্যে আমরা আছি। সেই ভবনের সজ্জায় মূল পরিকল্পনা এবং দায়িত্বটি পালন করেছেন আমাদের ট্রাস্টি বোর্ডের সচিব এবং সমন্বয়কারী ট্রাস্টি জনাব রবিন খান। আজকের অনুষ্ঠানের যে পরিকল্পনা সেটাও তিনি করেছেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আমাদের দেশের বিশিষ্ট বাচিক শিল্পী রূপা চক্রবর্তীকে রবীন্দ্রনাথের আবৃত্তির জন্য। ধন্যবাদ। দুঃখে যেন করিতে পারি জয়, এই শিরোনাম নিয়ে কবির মহাপ্রয়াণের দিনটিতে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান চলছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্যকে। সম্মান ও শ্রদ্ধা একত্রে জানাচ্ছি শিক্ষাবিদ
অধ্যাপক পবিত্র সরকার, সরকারি কর্ম কমিশনের মান্যবর চেয়ারম্যান, দেশ ও বরেণ্য আবৃত্তি শিল্পী, সাবেক মাননীয় মন্ত্রী এমপি আসাদুজ্জামান নূরকে এবং আমাদের সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। আবৃত্তি করব সেঁজুতিক কাব্যগ্রন্থের স্মরণ কবিতাটি। যখন রব না আমি মর্তকায়ায়, তখন শুনিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় এই চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় ওরা সহজেই। মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল। আমারই সে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়াছিল তারে তাল। সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন। চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারই করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে, ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি, যা মুছেছি, শূন্যের মাঝে মিলায়েছে, দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি, চিহ্নবিহীন পথবে করো তার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি, যেখানে কালের সীমারেখা নেই। খেলা করে চলে যায় খেলিবার সাথী, গিয়েছিল দায়হীন সেখানে। দিই নাই, চাই নাই, রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভূমি, আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোন ঠাঁই। সংসারে তাহাদের ভোলে অনায়াসে, সভাঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষা হারাদের সাথে মিল যার। যে আমি চাইনি কারে ঋণী করিবারে, রাখিয়া যে যায় নাই ঋণভার। সে আমারে কে চিনেছ মর্তকায়ায়? কখনো সরিতে যদি হয় মন, ডেকো না সভা, এসো এ ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। রূপা চক্রবর্তীকে অনেক ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, দুই বাংলা মিলিয়েই অনেক বিষয়ে তাকে আমরা গুরু মানি, অধ্যাপক পবিত্র সরকার। সবাইকে আদাব এবং নমস্কার। রবীন্দ্রনাথ সম্বন্ধে যে কথাগুলো মৌলিক ভিত্তির মতো, সেটা মাননীয় সোহরাব হোসেন মশাই বলে গেছে। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি 22শে শ্রাবণের সূত্র ধরে কয়েকটি কথা বলবো, খানিকটা গল্পের মতো করে। এই জন্যে যে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুদিন, আমাদের শোকের দিন। যেমন সোহরাব হোসেন মশাই চমৎকার স্মরণ করিয়ে গেলেন যে এই মাসটা বাংলাদেশের কেন, সমস্ত বাঙালির পক্ষে শোকের মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই শোকটাও আমরা সকলে বহন করছি। শোকে
মানুষ প্রথমে খোঁজে সান্ত্বনা। এই সান্ত্বনার একটা মানুষের মৌলিক প্রবৃত্তি। যত দুঃখ কষ্ট শোক আছে জীবনে আছে তা আমাদের মেনে নিতে হয়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা সান্ত্বনার জন্য উন্মুখ হয়ে থাকি। আর সকলে এই সান্ত্বনা দিতে পারেন না। হ্যাঁ, ধর্মের গুরুরা আছেন, তারা হয়তো একভাবে সান্ত্বনা দেন, কিন্তু কবি সাহিত্যিক শিল্পী তাদের মধ্যে সান্ত্বনার একটা অনন্ত ভান্ডার নিয়ে উপস্থিত আছেন বাঙালির কাছে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার রচনার মধ্যে দিয়ে, তার সঙ্গীত, তার কবিতা, তার নাটক এবং তার যাবতীয় রচনার মধ্যে দিয়ে বাঙালি নানাভাবে সান্ত্বনা খুঁজতে অভ্যস্ত হয়েছে। রবীন্দ্রনাথের কাছে আমরা ছুটে যাই, বিশেষ করে লেখাপড়া যারা করেন, যারা রবীন্দ্রনাথকে আরেকটু অক্ষরের মধ্যে দিয়ে পেয়েছেন। সব বাঙালি পাননি, এটাও একটা দুঃখের কথা। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের এই আজকের আন্তর্জাতিক আলোচনা চক্রে আমি সেই প্রসঙ্গে দু একটি কথা বলবো। এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি। কবিরা এ সম্বন্ধে বলেননি তা নয়, কিন্তু রবীন্দ্রনাথ যেমন ভাবে বলেন যে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, বিষকে বিশেষ দাহ দিয়ে দহন করে মারতে হবে। তাতেই বলেন যে মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে, তারপরে সে জীবন এসে আপন আসন আপনি লড়। আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বাহে। এই দুঃখে যেন করিতে পারি জয়, এই দুঃখকে যে বহন করা এবং সহন করা, সহ্য করা, এ সম্বন্ধে রবীন্দ্রনাথের, এবং সেই দুঃখ নানান ধরনের দুঃখ, ক্ষতি বিয়োগ, ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের কৃষাঙ্কুর পড়ে রবে নিচে। এই সান্ত্বনা নিয়ে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। ঈশ্বর মানি বা না মানি, অনেকের কাছে ঈশ্বরের মত। আমি দুটো একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে খানিকটা অন্য দেশে রবীন্দ্রনাথের এই বাণী, এই বার্তা কিভাবে পৌঁছেছে, কিভাবে মানুষকে অনুপ্রেরিত করেছে, সে সম্বন্ধে দু একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শেষ করব। এমন নয় যে এগুলো খুব নতুন কথা। আমি লিখেছি দু একটি ব্যাপারে, আমি প্রথম লিখেছি, নতুন কথা নয়, কিন্তু এই কথাগুলো আজকে দর্শক এবং শ্রোতাদের সামনে বলতে পারলে আমার ভালো লাগবে। বিশেষ করে আমার প্রিয় মানুষেরা এখানে আছেন, তাদের সামনে আমার বলতে ভালো লাগে। এক হচ্ছে 1972-এর কথা। তখন আমি মার্কিন দেশে গবেষণা করছি। তখন আমার হাতে একটি বই এসে পৌঁছলো মৃত্যুর ওপর, অন ডেথ অ্যান্ড ডাইং। মৃত্যুর ওপর বই। মৃত্যু সম্বন্ধে তখন আমার ভাববার কথা নয়, কিন্তু সব মানুষকেই তো ভাবতে হয়। সেই জন্য বইটা আমি পড়লাম। অসাধারণ বই। এই জন্যে তার লেখক ডক্টর এলিজাবেথ কুবলার-রস, আমি যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছি সেই শিকাগো বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের মনোবিদ ডাক্তার। তিনি 400 মৃত্যু পথযাত্রী রোগীকে সাক্ষাৎকার নিয়েছেন। অর্থাৎ তারা আর বাঁচবেন না, তাদের দিন চিহ্নিত হয়ে গেছে। কাউকে ডাক্তার বলে দিয়েছেন যে আপনার দিন বেশি দিন নেই, আর কাউকে বলেননি। এই 20 বছরের তরুণী থেকে 82 বছরের বৃদ্ধ পর্যন্ত 400 রোগীকে তিনি হাসপাতালে গিয়ে তার সামনে বসেছেন, এবং ডাক্তার যেদিন তার মৃত্যু পরোয়ানা সই করে, মৃত্যুর কথা বলে, সেদিন উপস্থিত থেকেছেন। এইভাবে 400 রোগী মানসিক পরিবর্তনের একটা ছক তিনি তৈরি করেছিলেন, কিভাবে মৃত্যুকে গ্রহণ করে। এবং
প্রথম হলো অবিশ্বাস, না হতে পারে না, ডাক্তারবাবু আপনি ভুল করছেন, আপনি আরেকবার দেখুন। ডাক্তার যখন বলেন যে না আমি ভুল করছি না, তখন ভয়ঙ্কর রকমের রাগ হয়। Why me? আমি কেন, এত লোক থাকতে আমাকে কেন যেতে? তারপরে একটা ডিপ্রেশন আসে, একটা অবসাদ আসে, কিছুই ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। তারপরে যেন একটা বৈরাগ্যের মতো আসে, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা কাউকে দিয়ে দেন, এবং শেষকালে একটা শান্ত অবস্থা গ্রহণ করছি আমি মৃত্যুকে, আর উপায় নেই। এইভাবে 5টি পর্যায়ে ভাগ করে 12টি অধ্যায়ে ডক্টর কুবলার রস লিখেছেন বই, অন ডেথ অ্যান্ড ডাইং। কিন্তু এই বইটা আমাদের কাছে, বাঙালিদের কাছে একটা বিশেষ মূল্য আছে, কারণ এই বইটার 13 জায়গায় শুরুতে এবং 12টি অধ্যায়ের শুরুতে শুধু রবীন্দ্রনাথের উদ্ধৃতি, আর কারণ নিউ ইয়র্কের ম্যাকমিলান বুক কোম্পানি থেকে বেরিয়েছে, এখন অন্য ক্রুগলার কোম্পানি থেকে বেরিয়েছে সংস্করণ, শুধু রবীন্দ্রনাথের উদ্ধৃতি। এবং উদ্ধৃতিগুলো আমাদের চেনা, যে লাইনগুলো আমরা ওই যে বিপদে মরে রক্ষা করো, কিংবা গীতাঞ্জলি, ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ তুমি কও আমার এ কথা, কিংবা জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব চেনা, বা যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে তারি পানে দেখছি আমি চেয়ে। এই সমস্ত পংক্তিগুলোর ইংরেজি অনুবাদ, বা ওই যে যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই, যে কবিতাটা আপনারা সবাই জানেন, যে ইংরেজ কবি, তরুণ কবি, প্রথম মহাযুদ্ধে নিহত হয়েছিলেন উইলফ্রেড আওয়েন, তাকে মুগ্ধ করেছিল, তিনি তার নোট বইয়ে এই 2টি লাইনের ইংরেজি অনুবাদ লিখে রেখেছিলেন, এবং যখন তার মৃত্যুর পরে, একেবারে প্রথম মহাযুদ্ধের শেষ সপ্তাহে তার মৃত্যু হয়, মৃত্যুর পরে তার ডায়েরি নোট বই যখন তার মা পান, তখন মা এই 2টো লাইন পড়ে পাগল হয়ে গিয়েছিলেন, যে আমার ছেলে যাওয়ার আগে বলে দিয়েছিল এই কবিকে সে ভালোবাসে। রবীন্দ্রনাথকে সে লন্ডনে এসেছেন শুনে রবীন্দ্রনাথ চেকর লন্ডন বলে একটা চিঠি লেখে, এই 2টো লাইন কোন কাব্যগ্রন্থে আছে আপনি আমাকে বলুন। রবীন্দ্রনাথ পেয়েছিলেন চিঠি এলিজাবেথ আওয়েন, উইলফ্রেড আওয়েনের মা। তো আমি ফিরে যাই সেই ডাক্তারের বইটির কাছে। তখন তাকে জিজ্ঞেস করতে পারিনি যে কি করে আপনি রবীন্দ্রনাথকেই শুধু বেছে নিলেন, কারণ পাশ্চাত্য পৃথিবীতে এত দার্শনিক আছে, এত কবি আছে, তাদের সবাইকে রবীন্দ্রনাথকে নির্বাচনের মানে হচ্ছে অন্যদের প্রত্যাখ্যান। তো তাদের সবাইকে প্রত্যাখ্যান করে আপনি শুধু রবীন্দ্রনাথকে কেন বেছে নিলেন এই বইয়ে উদ্ধৃতি ব্যবহারের জন্য, মৃত্যুর ওপর। পরে আমি যখন মিনিয়াপোলিস মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, তখন তিনি এসেছিলেন বাচ্চাদের ওপর বলতে, যে বাচ্চারা মৃত্যুপথ যাত্রী, যাদের নানা রকম রোগে ভুগছে। আমার ডাকঘরের অমলের কথা মনে পড়ছিল, ডাকঘর প্রসঙ্গে আমি আসবো। তিনি বললেন, তার সঙ্গে লাঞ্চ খাচ্ছিলাম, তিনি বললেন মাই মোস্ট ফেভারিট পোয়েট। আমি বললাম এটাতে তো কোনো ব্যাখ্যা হলো না, কিভাবে তিনি তোমার ফেভারিট হলেন? বললেন যে তিনি 1942 সালে সুইজারল্যান্ডের ইহুদি, তিনি 1942 সালের যুদ্ধে, দ্বিতীয় মহাযুদ্ধে ভারতে ভলান্টিয়ার হয়ে আসবেন এরকম কথা ছিল। তখন তিনি ভারত সম্বন্ধে পড়াশোনা শুরু করেন এবং সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ পড়ে বললেন যে দেখো, রবীন্দ্রনাথকে আমার এত ভালো লেগে গেল যে আমি এই 1969 সালে আমার গবেষণা প্রকাশ করলাম। তখন আমি রবীন্দ্রনাথ ছাড়া আর কারো কথা মানে ভাবতে পারিনি যার উদ্ধৃতি আমি ব্যবহার করতে পারি। এবং আমাকে ঠাট্টা করলো যে তুমি বাঙালি বলে তোমাকে আমি ঈর্ষা করি, কারণ তুমি তার নিজের ভাষায় তার লেখাগুলো পড়তে পারো। এই যে পাশ্চাত্যে রবীন্দ্রনাথ মুছে গেছেন আমরা অনেককে বলি, কিন্তু আসলে মুছেননি, কোথাও কোথাও তিনি আছেন বেঁচে। এবং তাছাড়া স্প্যানিশ ভাষী বিশ্বে, একদম স্পেন থেকে ব্রাজিল পর্যন্ত, সমস্ত চিলি, সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ
প্রায় একেবারে ঘরে ঘরে পাঠ্য, ছোট ছোট পেপার ব্যাগে রবীন্দ্রনাথের বই প্রচুর বিক্রি হয়। আমি চীনে এবং জাপানে গেছি, সেখানেও নূর নিশ্চয় জানে, সেখানে রবীন্দ্রনাথকে তাদের নিজেদের কবি বলে মনে করে। এইভাবে আমি দ্বিতীয় যে গল্পটায় আসবো, শেষ গল্পটায়, সেটা হলো, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, হয়তো কেন নিশ্চয়ই জানেন। 1942 সালের এই কথা, পোল্যান্ডের রাজধানী ওয়ারশার কথা। এই ওয়ারশা হিটলার দখল করেছিল, হিটলার দখল করেছে, এবং যেখানে রাস্তাঘাটে মৃতদেহ পড়ে থাকছে। এই ওয়ারশাতে একটা ইহুদিদের অনাথ আশ্রম চালাতেন ডক্টর কচ্চাক বলে একজন। তিনি নিজেও ইহুদি। এখনকার ইসরায়েলের শক্তি মাফিয়া ইহুদিদের সঙ্গে তুলনা করা যায় না, ইতিহাসে ইহুদিদের আরেকটা অধ্যায় ছিল। তো সেই অনাথ আশ্রম চালাচ্ছেন, আর জানেন ইহুদিদের মেরে ফেলা হচ্ছে। 3.5 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। অপেক্ষা করছেন, আর এটা জার্মান সৈন্যদের কায়দাটা এই ছিল, কাছাকাছি কোনো একটা শিবির স্থাপন করে তাও ইহুদিদের কাছে চিঠি পাঠানো, অমুক তারিখে চলে এসো এই শিবিরে। তো সেই চিঠির অর্থ তারা জানতো, যে চিঠি মানে মৃত্যুর আমন্ত্রণ, মেরে ফেলবে। আর ওখানে ছিল ট্রেবলিঙ্কা মরণ শিবির, সেখানে ডেকে ঝাড়খণ্ড বি গ্যাস দিয়ে তাদের মেরে ফেলবে। ইহুদিরা মৃত্যুর জন্য প্রস্তুত হবে। এখন এই অনাথ আশ্রমে 1942-এর এইরকম এক বোধহয় মার্চের শেষে একটা চিঠি এসে পৌঁছে দিয়েছে, তোমার ছাত্রছাত্রীদের নিয়ে তোমরা এই ট্রেবলিঙ্কা শিবিরে চলে এসো। ডক্টর কচ্চাক ভাবলেন যে কি করবে, সহকর্মীদের সঙ্গে পরামর্শ করলেন। ছাত্রছাত্রীদের তো মৃত্যুর কথা বলা যায় না, কিভাবে বলবেন মুখোমুখি, মুখে কি কোন ভাষার কথা বলবেন ছাত্রছাত্রীদের সঙ্গে, তোমরা মরতে যাচ্ছ, তোমাদের মরতে হবে, এই কথাটা বলা তো অসম্ভব। সহকর্মীদের কাছে উপদেশ চাইলেন, সহকর্মীরা কোনো উপদেশ দিতে পারল না। তখন বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? না, আমরা একটা নাটক করব। কি নাটক? না, ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দ্য পোস্ট অফিস, পুলিশ অনুবাদের ডাকঘর, এইটা করব। সহকর্মীরা মেনে নিলেন, এবং 1 মাস ধরে, ওই গোটা এপ্রিল মাস ধরে রিহার্সাল চলছে। কেউ অমর, কেউ সুধা, কেউ খেলার সাথী, কেউ কবির মশাই, কেউ কিশোর মশাই, আর ছেলেরা মেয়েরা হাতে হাসি ঠাট্টা করছে। কিন্তু ডক্টর কচ্চাক ভাবছেন এর মধ্যে দিয়ে ওরা মৃত্যুটা যে ভয়ঙ্কর নয়, এই শিক্ষাটা তো হয়তো পেয়ে যাবে। এটা একটা সাজানো ব্যাপার, মৃত্যু ভয়ঙ্করই, এই বয়সে মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু তবুও এই মৃত্যুর দিকে খোলা চোখে তাকিয়ে মৃত্যুকে গ্রহণ করা, মৃত্যুকে রাজার সঙ্গে সাক্ষাৎকার, এই ব্যাপারটা যদি ছেলেমেয়েরা কোনোভাবে বুঝে যায়, স্তোকবাক্যের মতো, সত্য না হলে তবু যেন আমাদের খানিকটা লক্ষ্য পূরণ। 1 মাস ধরে রিহার্সাল হলো এবং নাটকটা হলো। ওয়ার্কশপ সব মানিগুনি লোকেরা এসে নাটক দেখে গেছে। তারপরে একদিন সেই চিঠি আসার পর, আপনারা জানেন, আপনারা রোমান পোলানস্কির কথা জানেন, নূর তো জানবেই, যিনি খুব বিখ্যাত চিত্র পরিচালক। দ্য কানাল অনেকে দেখেছেন হয়তো ছবিটা। রোমান পোলানস্কির এই ব্যাপারটা নিয়ে একটা ছবি করেছে, ছবিটা হয়তো পাওয়া যাবে ইউটিউবে, আমি জানি না। তো সেইখানে একজনের উপন্যাসের বর্ণনা আছে, আর একজন সাংবাদিকের বর্ণনা আছে, কিভাবে ছাত্রছাত্রীরা গেল সেই শিবিরে, ট্রেবলিঙ্কা মারণ শিবিরে, মিছিল করে, গান গাইতে গাইতে, নাচতে নাচতে, বেহালা বাজাতে বাজাতে তারা হই হই করে মৃত্যুর গহ্বরে চলে গেল। একটি ছেলে মেয়ে, সুধা যে করেছিল সে বেঁচে ফিরেছিল, ডক্টর কচ্চাক তো বেঁচে ছিলেন, তাকে মারেনি ওরা। কিন্তু এই যে অবিশ্বাস্য ঘটনাটা ঘটলো, যে ছেলে মেয়েগুলো
হাসতে হাসতে নাচতে নাচতে চলে গেল সেই মারণ শিবিরে। এখন আপনারা গুগল খুঁজলে পাবেন, ডক্টর করচাকে গুগল খুঁজলে পাবেন যে এই ব্যাপারটা ইহুদি গবেষকেরা তারা স্বীকার করেছে গবেষণা করে যে রবীন্দ্রনাথের নাটকটা হচ্ছে তাদের এই মৃত্যুর মুখোমুখি সাহস নিয়ে আনন্দের সঙ্গে মৃত্যুর মুখোমুখি হওয়ার প্রেরণা। যে মৃত্যু অবধারিত, যে মৃত্যুকে আটকানো সম্ভব নয়, অনিবার্য, সেই মৃত্যুর সঙ্গে সাহসের সঙ্গে মৃত্যুর মুখোমুখি হওয়া রবীন্দ্রনাথের কাছে শিক্ষা ডক্টর করচাক নিয়েছিলেন। তিনি নিজের ছাত্রছাত্রীকে সেটা দিতে চেয়েছিলেন। এই দুটো বর্ণনা এখনো আছে, আপনারা গুগল খুঁজলেই পাবেন। তো এই হচ্ছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সারা একজন জাপানি কবি, ইউকিও মাসিনো তার নাম। গীতাঞ্জলি তার যক্ষা হয়েছে, বাঁচবেন না। গীতাঞ্জলি পড়ে তিনি এত মুগ্ধ, যক্ষার মধ্যে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কিন্তু বারবার গীতাঞ্জলি 2-3 বার করে অনুবাদ করছেন, খুশি হচ্ছেন, আবার অনুবাদ করছেন, এবং অনুবাদ করতে করতেই তার মৃত্যু হলো। রবীন্দ্রনাথ 1916-তে প্রথম জাপানে গিয়েছিলেন, কিন্তু তাকে দেখার সৌভাগ্য মাসিনোর হয়নি। এইরকম অজস্র ঘটনা, অজস্র আখ্যান রবীন্দ্রনাথকে নিয়ে ছড়িয়ে আছে সারা পৃথিবীতে, হয়তো সন্ধান করলে পাওয়া যাবে। এই ওই প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, যেমন চিরপথেরও সঙ্গী আমার, এই যে রবীন্দ্রনাথ হয়ে আছেন শুধু বাঙালিদের কাছে নয়, সমস্ত পৃথিবীর মানুষের কাছে, তাদের নিজেদের ভাষায়। এই 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 খবরগুলো পেলে এই মানুষটি সম্বন্ধে হয়তো আমাদের ধারণাটা আরেকটু মানে মাথা নত করে দিই তার চরণ তোলার তলে, বা ওই অসন্তলের মাটির পরে লুটিয়ে রব, এরকম অবস্থা হয়। অবশ্যই আমি এমন কথা বলি না যে রবীন্দ্রনাথের সমালোচনা যোগ্য কিছু নেই, কিন্তু ব্যক্তিগতভাবে এই জীবনটা বাঁচতে গিয়ে রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা সকলে অজস্রভাবে নিয়েছি, এবং এই জীবনটা খানিকটা অর্থ পেয়েছে রবীন্দ্রনাথের দানের দ্বারা। আজকে আপনাদের আয়োজিত ওয়েবিনারে আন্তর্জাতিক আলোচনা চক্রে এই কয়েকটি কথা বলতে পেরে আমার ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকুন। দুর্গত সময় নমস্কার। অধ্যাপক পবিত্র সরকারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বর্তমানে সাংসদ জনাব আসাদুজ্জামান নূর এর আগে একদিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেদিন আমরা কৃতজ্ঞ। সেদিন তাকে আমরা অনুরোধ করেছিলাম একটি কবিতা আবৃত্তির জন্য। তিনি বলেছিলেন যে তিনি যেদিন কথা বলবেন সেদিন কবিতা বলবেন না, যেদিন আবৃত্তি করবেন সেদিন কথা বলবেন না। আজকে আমরা বিশেষ করে তাকে অনুরোধ করছি, আমাদের শিক্ষার্থীরা আজকে যুক্ত আছেন, তিনি যদি রবীন্দ্রনাথের একটি কবিতা তার কাছ থেকে উপহার পায় আবৃত্তি হিসাবে, আমরা সকলে অনুপ্রাণিত হব। জনাব আসাদুজ্জামান নূর। সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্র প্রয়াণ দিবস। কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি সুগভীর শ্রদ্ধা, এবং সেই সঙ্গে সঙ্গে বাঙালির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও তার পরিবারের সদস্যবৃন্দ, যারা 15ই আগস্টের কাল রাত্রিতে স্বাধীনতার বিরোধী শক্তির হাতে প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এই রবীন্দ্রনাথের যে রুদ্র তোমার দারুণ দীপ্তি এ দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া, ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কি না ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জড়িমা মাজিয়া।
এমন সময় ঈশান তোমার বিষাণ উঠে বাজিয়া, বাজে রে বাজে রে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝে রে, চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজে রে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসেছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝরঝর করে রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ দিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি এমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয়ে ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে এসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়, ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায় মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায় মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়। ধন্যবাদ। জনাব আসাদুজ্জামান নূরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা অপেক্ষা করছি কখন আমাদের ছাত্রদের একখানে করে তার কাছ থেকে সামনাসামনি আমাদের শিক্ষার্থীরা আবৃত্তি শুনতে পারবে। এবার আমাদের আজকের আয়োজনের প্রথম পর্বে একেবারে শেষ দিকে আমরা পৌঁছেছি। আমি অনুরোধ করব আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশন কলা অনুষদের ডিন, সঙ্গীত বিভাগের প্রধান এবং বাংলা গানের খ্যাতি রেজওয়ানা চৌধুরী বন্যাকে কিছু বলা এবং আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য রবীন্দ্রনাথের একটি গান। রেজওয়ানা চৌধুরী বন্যা। ধন্যবাদ শাহেদ ভাই। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা সকলেই আমার খুব প্রিয় মানুষ এবং শ্রদ্ধার মানুষ। সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। রূপা, তোমার প্রতি আমার অনেক ভালোবাসা। আজকে যে বিশেষ দিনে এই আয়োজনটি করা হয়েছে, আমাদের সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের এটি প্রথম রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে একটি আয়োজন। সেই হিসেবে আজকের আয়োজনটি একটু অন্যরকম এবং বিশেষ। আরো যেটি এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন, আর এবছর তার ৮০তম মৃত্যুবার্ষিকী। সেই দিক থেকে একটা কাকতালীয় হলেও একটা যোগসূত্র আছে। রবীন্দ্রনাথের প্রয়াণের এত বছর পরেও আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি, তার কাছে আশ্রয় খুঁজি। তার কারণ আমার নিজের যেটা মনে হয় যে পবিত্রতা খুব সুন্দর করে বলেন। আমি এই প্রসঙ্গে বলতে চাচ্ছি যে এই যে আজকে উনি যে তথ্যগুলি দিলেন, এই তথ্যে রবীন্দ্রনাথের আরেকটা দিক আমাদের সামনে উদ্ভাসিত হলো। এমন কিন্তু আমার নিজের মনে হয় যে রবীন্দ্রনাথের এই যে বহুমাত্রিকতা এত বছর পরেও এখনো রবীন্দ্রনাথের অনেক কিছু অনাবিষ্কৃত রয়ে গেছে, এবং এই আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের
বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা যে মনুষ্যত্বের কথা বলছি, যে পরিপূর্ণ মানুষ হতে গেলে তাদের মনুষ্যত্ব বোধের বিকশিত হওয়াটা সবচাইতে আগে জরুরি। সেটি করতে গেলে রবীন্দ্রনাথকে ধরতেই হবে, রবীন্দ্রনাথকে জানতেই হবে। এবং তারা এই সময়ের সাথে সাথে যত দিন যাবে তারা তাদের পাঠ্যক্রমের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের কর্মের, রবীন্দ্রনাথের মননের, রবীন্দ্রনাথের দর্শনের, রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার সাথে যত পরিচিত হবেন, এই পরিচয়টা কেবল তাদের বাহ্যিক আবরণের মধ্যে থাকবে না। তারা যেন এটিকে তাদের অন্তরে ধারণ করতে পারে এবং প্রতিনিয়ত একটু একটু করে আবিষ্কার করতে পারে। তাহলেই আমরা যে কথাটা ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিতে চাই, যে বোধে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, যে মনুষ্যত্ব বোধের বিকাশটাই সবচাইতে বড় অর্জন একটা মানুষের জীবনে, সেটি হয়তো সফল হবে। আমরা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত বিভাগে এবং পারফর্মিং আর্টসে এই আমাদের চেষ্টা এটাই থাকবে যে এখনো আমি নিজেও প্রতিনিয়ত রবীন্দ্রনাথকে আবিষ্কার করি। এক একটা গান গাইতে যখন যাই তখন মনে হয় যে এই দিকটা আমার জানা ছিল না। রবীন্দ্রনাথের যে নানান ধরনের পরিচয় যেগুলো আমরা জানি, তার বাইরে যে আরো কত রকমের বিষয় আমরা তার কাছে থেকে জানতে পারি। একটা খুব সহজ বিষয় গান করতে গিয়ে দেখি যে প্রকৃতি এবং পরিবেশ নিয়ে রবীন্দ্রনাথের যে সচেতনতা এবং জ্ঞান, আমরা সেইগুলো আবিষ্কার করলেই আমাদের চারপাশের প্রকৃতিকে, পরিবেশকে পরিষ্কার করে জানতে পারি, চিনতে পারি। এই যে ঋতু বদল, চারপাশের ফুল ফোটা, ফুল ঝরে যাওয়া, সবকিছু এত সুন্দরভাবে রবীন্দ্রনাথের গানে আমরা পাই। রবীন্দ্রনাথের যে কথাগুলো সবাই বলছেন, যে রবীন্দ্রনাথের যে তার আধ্যাত্মিকতা, তার স্পিরিচুয়ালিটির যে ব্যাপারটা তার গানে যেভাবে উঠে এসেছে, মৃত্যুকে তিনি যেভাবে দেখেছেন, মৃত্যুকে তিনি যেভাবে মৃত্যুর মধ্যে দিয়ে, মৃত্যুর দুঃখ আঘাতের মধ্যে দিয়ে গিয়ে যেভাবে মৃত্যুকে তিনি পরিপূর্ণতা, জীবনের পরিপূর্ণতা হিসেবে দেখেছেন। গীতাঞ্জলিতে তার সূচনা আমরা দেখি, কিন্তু একবারে শেষ যেখানে শেষ কবিতায় আমরা বুঝতে পারি যে মৃত্যুকে তিনি শেষ নিঃশ্বাসের আগে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যান। মৃত্যুকে তিনি অনায়াসে অতিক্রম করতে পারেন জীবনের পরিপূর্ণতা হিসেবে। যে গল্পটি পবিত্রতা বললেন, সেই গল্পটি এই ছাত্রছাত্রীরা যেমন অভিনয় করে দেখেছে, রবীন্দ্রনাথ নিজের জীবন দিয়ে তাই করে গেছেন। মৃত্যুকে একেবারে সরাসরি সম্মুখে শান্তি পাড়বা, মৃত্যুকে বলছে শান্তি সাগরের ওপারে যাওয়ার মতন একটা, এমন ভাবে রবীন্দ্রনাথকে দেখেছেন। এই যে আধ্যাত্মিক বোধগুলো, এই যে নিজের আত্মশক্তিতে উদ্বুদ্ধ হওয়ার বিষয়টা, আত্মবিশ্বাসী হওয়া, বা পারস্পরিক সহযোগিতা, পরস্পরের সমস্ত কিছু রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে যদি ছেলেমেয়েরা আবিষ্কার করতে পারে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য যথার্থভাবে পূর্ণ হবে এবং আমরা সার্থক হব। আজকে এই প্রথম অনুষ্ঠান শুরু হলো, এরপরে আমরা যত অনুষ্ঠান করব, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শাহেদ ভাইয়ের নেতৃত্বে যে ছেলেমেয়েরাই নানাভাবে রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টা করবে এবং আমাদের সামনে উপস্থাপন করবে, এটি হবে আমাদের প্রধান লক্ষ্য। আজকে আমি যেহেতু বলছি, একটি রবীন্দ্রনাথের গান দিয়ে আমার শ্রদ্ধা নিবেদন করছি। গানের সময় এই ইয়েটা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। শোনা যাচ্ছে আশা করি? জি জি, শোনা যাচ্ছে। ওগো তোমার চোখ দিয়ে, ওগো তোমার চোখ দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চোখ দিয়ে আমার সত্য প্রথম করেছ সৃষ্টি, ওগো তোমার চোখ মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চোখ। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার, ওগো তোমার চোখ দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চোখ দিয়ে আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখায়, আমি অরুণ অরুণ রেখা, আমি বিমল জ্যোতির রেখায়, আমি নবীন কামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি। তোমার প্রণাম, তোমার প্রণাম, তোমার প্রণাম শতবার, তোমার প্রণাম, তোমার প্রণাম, তোমার প্রণাম শতবার, ওগো তোমার চোখ দিয়ে মেলে সৃষ্টি, ওগো তোমার চোখ দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি, ওগো তোমার চোখ দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চোখ দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। ধন্যবাদ সবাইকে। আমাদের অনুষ্ঠানের এই প্রথম পর্ব আমি শেষ করার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব আসাদুজ্জামান নূর, অধ্যাপক পবিত্র সরকার, জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং রূপা চক্রবর্তী, এবং সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের যিনি পরিকল্পনা এবং পরিচালনা করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি জনাব রবীন খান। আমাদের দুঃখে যেন করিতে পারি জয় এই পর্বের অনুষ্ঠান এখানে শেষ। আমাদের সাথে যে সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষক জড়িত আছেন তাদেরকে অনুরোধ করবো যে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আমরা যাব, হয়তো কয়েকটা মিনিট আমাদের সময় লাগবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ স্যার, সকলকে শ্রদ্ধা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।